নমস্কার। সাঁইথিয়া ওয়েক আপ নাট্য দলের পক্ষ থেকে আপনাদের নাট্য শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি উপস্থিত হয়েছি একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান নিয়ে। আমাদের প্রচেষ্টা এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত নাট্যকর্মী, নাট্য সৈনিক যারা নিজের সমস্তটা নিজের গ্রুপকে উৎসর্গ করেছেন, অথচ কখনো নিজেদের প্রচারের আলোয় নিয়ে আসেননি, সেই সমস্ত নাট্যকর্মী এবং নাট্য সৈনিকদের জীবনগাথা, তাদের নাট্য অভিজ্ঞতা নিয়ে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আমি মুরারি ঝা। অবশ্য আমি আমার ডাকনামে পরিচিত। আমার ডাকনাম মুন্না ঝা। আমি ব্যক্তিগত জীবনে প্রায় 25 বছর নাটকের সঙ্গে যুক্ত। সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদল সৃষ্টি হওয়ার আগেই আমি সাঁইথিয়ার অনেকগুলি নাট্য গ্রুপের সাথে কাজ করেছি, যেমন রূপতাপস, নবারুণ, সাঁইথিয়া সবপেয়েছি আসলে নাট্য শাখা, এই সমস্ত এর সাথে আরও অনেকগুলি দল আছে যেগুলি আমার এই মুহূর্তে মনে নেই, এবং বেশ কয়েকটি ভালো প্রযোজনার সাথেও নিজেকে যুক্ত করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। তার মধ্যে কয়েকটি হলো মিছিল, হত্যার শিল্পকলা, ইতিহাস কাঁদে, এরকম আরও কিছু আছে। তো আমার নাট্য জীবনের নাট্যগুরু যিনি হলেন, তার নাম শ্রী ডালিম পাঁজা। ওনার হাত ধরেই আমার এই নাট্যজগতে প্রবেশ। সাঁইথিয়া ওয়েক আপ নাট্য দলের সাথে তার সৃষ্টিলগ্ন থেকেই আমি এই গ্রুপের সাথে কাজ করে চলেছি, একজন নাট্যকর্মী, নাট্য সৈনিক এবং অবশ্যই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। এবং অবশ্যই এতে আমি খুবই গর্বিত, নিজেকে ধন্য মনে করি। গ্রুপের আরও 40 জন সদস্যদের মতোই আমিও কিন্তু নেপথ্যে বা আড়ালে থেকেই কাজ করতে ভালোবাসি। আমার এবং আমার সমস্ত নেপথ্য সৈনিকদের পরিশ্রম, ঘাম এবং রক্ত জড়িয়ে আছে এই গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদল এই পর্যন্ত পূর্ণাঙ্গ এবং একাঙ্ক মিলিয়ে যে 15টিরও বেশি প্রযোজনা সম্পন্ন করেছে, তার বেশ কয়েকটিতে আমি যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আমার সৌভাগ্য হয়েছে কয়েকটিতে অভিনয় করার, যেমন মরা চাঁদ, অবাস্তব গল্প, মোবাইল টক, এরকম আরও আমাদের গ্রুপের বেশ কিছু নাটক আছে, জাদুকরি, সেগুলিতে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। আর আমাদের গ্রুপের মূল মন্ত্রই হচ্ছে আমি নয় আমরা। তো আমরা সবাই মিলে এই গ্রুপের সাথে যুক্ত হই, গ্রুপের কাজকর্মগুলো করি। কিন্তু দেখুন, আমি জানি আপনারা হয়তো অনেকেই আমার নাম জানেন না এবং আমাকে চেনেন। এরকমই বীরভূম জুড়ে অসংখ্য দল খুব সম্মানের সাথে নিয়মিত নাট্যচর্চা করে যাচ্ছে। সেই দলের কথা আলোচনা হলেই হয় দলের সম্পাদক, নয় সভাপতি, নয় নির্দেশক, এদের কথাই কিন্তু আমরা আলোচনা করে থাকি, কারণ এনারাই হলেন দলের মুখ্য মুখ। অথচ দেখুন, একটি দলকে এগিয়ে নিয়ে যেতে হলে আরও অনেক নাট্য নিবেদিত প্রাণ, নাট্য সৈনিকের প্রয়োজন হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে একটা রাজপ্রাসাদ তার রূপ, তার ঔজ্জ্বল্য, তার চাকচিক্য নিয়ে যে ভিতটার উপর দাঁড়িয়ে থাকে, সেই ভিতটা কিন্তু থাকে আসলে মাটির তলায়। সেই ভিতটাকে আমরা চিনিও না, সেই ভিতটা সম্পর্কে আমরা কিন্তু খুব একটা বেশি আলোচনাও করি না। অথচ সেই ভিতটাই কিন্তু ওই রাজপ্রাসাদের ঔজ্জ্বল্য, তার চাকচিক্য সমস্ত কিছুকে বয়ে নিয়ে বেড়ায়। তো আমরা সেই ভিতস্বরূপ যে নাট্য সৈনিক, যে নাট্যকর্মী, যারা দলের নেপথ্যে থেকে দলের জন্য নিজের সমস্তটা উজাড় করে দেন, সমস্তটা উৎসর্গ করে দেন দলকে, নাটককে, থিয়েটারকে, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত নাট্যকর্মীদের নিয়েই আজকে আলোচনায় বসেছি। আমাদের মতো অগণিত সেই সমস্ত সৈনিকদের মধ্য থেকে একটি দলের তেমনই একজন পুরুষ এবং একজন মহিলা নাট্যকর্মীকে আমরা প্রতিটি পর্বে তুলে নিয়ে আসি আমাদের এই অনুষ্ঠান, যার নাম মেঘে ঢাকা তারা, অনিবার্য হয়েও অনালোচিত যারা। আজ পঞ্চম পর্বে আমরা যে দুজন নাট্য সৈনিককে সঙ্গে পেয়েছি, তারা হলেন আমরা সবুজ নাট্য দলের মাননীয় শ্রী নিশান্ত লাল এবং মাননীয়া কাজরি মুখার্জি। আমি মুন্না ঝা
আজকের পর্বটি সঞ্চালনা করব। তো আজ আমরা সঙ্গে যে দুজন নাট্য ব্যক্তিত্বকে পেয়েছি, ওনাদের কাছে আমার প্রথম প্রশ্ন যে এত কিছু থাকতেও আপনারা নাটকের সাথেই কেন নিজেকে জড়ালেন, অর্থাৎ নাটকটাই কেন? নমস্কার, আমি নিশান্ত কুমার লাল। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে নাটক কেন করি। বলবো যে নাটক করি ভালো লাগা থেকে। হ্যাঁ, ভালো লাগা থেকেই নাটক করি। প্রত্যেকটা জিনিসের যেমন একটা শুরু হওয়া উচিত, তো সব শুরুটাই হয় হয়তো ভালো লাগা থেকেই। এই প্রশ্নের সম্মুখীন অনেকবার হতে হয়েছে আমাকে যে আমি নাটক কেন করি। তো অনেকের এখানে আপত্তি আছে যে ভালো লাগা থেকে আবার নাটক হয় নাকি। হ্যাঁ, আমার মনে হয় নাটকটা শুরু হওয়া উচিত ভালো লাগা থেকে। তারপরে তার পরিণাম কি হবে, মানে তারপরে কিভাবে আমি থিয়েটারে এগিয়ে যাব বা নাটকটাকে কিভাবে করব, সেটা ডিপেন্ড হবে আমার কোন দলের সাথে কাজ মানে শুরু হয়েছে বা কাজ করি আমি, অথবা আমার থিয়েটারের পারিপার্শ্বিক পরিবেশ কেমন আছে তার উপর ডিপেন্ড করে। তো সেটা ধীরে ধীরে যখন আমি নাটক করছি, তখন কখন এটা আমার ভালো লাগাটা কমিটমেন্টের জায়গা তৈরি হয়, বা এটা বলতে পারি যে কোথাও মানে দায়বদ্ধতার একটা মাথার উপর এটা চলে আসে যে দায়বদ্ধতার নাটক করতে হবে আমাদেরকে। তো সেই জায়গা থেকেই আমি নাটক করি। এই নাটকের মানে নাটক করার শুরুটা আমার ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছে। তো ছোটবেলায় আমি যখন আমার বাড়ি হচ্ছে পাণ্ডবেশ্বর। তো পাণ্ডবেশ্বরে যখন আমি ছোটবেলায় একদম আমার তখন হয়তো বয়স 11-12 এরকম হবে, কি 10-11। তো ধ্রুপদী নৃত্যকলা কেন্দ্রের সাথে যুক্ত আমি। তো সেখানে ডিরেক্টর হচ্ছেন শ্রীমতী হৈমন্তী বাসু। তার কাছে আমি এখনো আমরা একসাথেই আছি, সবাই ওই ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি। তো ভরতনাট্যম শিখতাম, আর তার সাথেই আমি ক্রিয়েটিভ ডান্স শিখতাম। তো ওইখানেই কিন্তু মানে মঞ্চে নাটকের একটা বিশেষ জায়গা দিদি কিন্তু সবার জন্য তৈরি করে দিতেন, প্রত্যেকের জন্য। তো এই নাটক আর এই নৃত্য, এই দুটোরই একটা কম্বিনেশন করে এগিয়ে যাওয়া, মানে থিয়েটারের সাথে সাথে মানে কি বলবো যে নৃত্য এবং নাটক দুটোকে নিয়ে কিভাবে এগিয়ে যাব, সেটার প্রথম ইন্টারেস্ট বলো, ভালো লাগা বলো, যাই বলো না কেন, হ্যাঁ, তো সেটা আমার কিন্তু ওইখান থেকেই শুরু হয়ে গেছে। তারপরে কমিটমেন্টের জায়গা তো অনেক পরে আমার বোঝার পর, আমি যখন বুঝতে শিখলাম, আমি যখন নিজেকে নিয়ে ভাবলাম যে আমি কি করব, যখন এটা ভেবে নিয়েছি যে না, থিয়েটারটা নিয়েই আমি এগিয়ে যাব, থিয়েটারটাকেই আমি আমার লাইফের জার্নি হিসেবে ধরে নেব, তারপরে বহু পরে আমি থিয়েটারটা করি কিন্তু কমিটমেন্টের জায়গা থেকে। আর এখন সত্যি কথাই আমি থিয়েটার কিন্তু কমিটমেন্টের জায়গা থেকেই করি। আর সেই কমিটমেন্টের জায়গা আমার মনে হয় যেন কোথাও না কোথাও আমাকে আমরা সবুজ এই প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছে, এবং আমরা সবুজ এই ধরনের কাজ করে, যে ধরনের মানসিকতা আমার এবং মানে আমরা সবুজের, তো অনেকটা ম্যাচ হয় এটা, সে কারণে আমি নাটক করি। নাটকের প্রতি যে ছোট থেকে আমার আগ্রহ ছিল সেরকম কিছু নয়, বরং আমি কিছুটা অন্তর্মুখী ছিলাম। তো সেই জন্য আমার নাচের প্রতি বেশি ভালো লাগা ছিল। সুর তাল সব মিলিয়ে নাচ করতেই বেশি ভালোবাসতাম। তারপর যখন বড় হলাম, কর্মজগতে প্রবেশ করলাম, তখন তো নাচও জীবন থেকে চলে গেল। তারপর নানান রকম ব্যস্ততার জন্য অনেকদিন আমার আর কোনো অনুষ্ঠানই করা হয়নি। স্কুলে মাঝে মাঝে অনুষ্ঠান করাতাম ছাত্রছাত্রীদের নিয়ে, কিন্তু তাতে মনের খিদে খুব একটা মিটত না। অথচ মনের মধ্যে একটা ভীষণ চাহিদা ছিল, কিছু একটা করি, কিছু একটা করি। তো এইরকম অবস্থায় যখন আমার ছেলে প্রথম নাটকে জয়েন করলো, ওর নাম রিচি, তো তখন ওখানে আমরা সবুজের দল থেকে নকশিকাঁথার মাঠ বলে একটা নাটকের অভিনয়ের জন্য তোড়জোড় চলছিল। তো সেখান থেকে আমাকে বলা হলো ওখানে অভিনয় করার জন্য।
আসলে আমরা সবুজে মাঝে মাঝে অভিভাবকদের বলা হয়। তো সেই জন্য তখন আমাকে যখন বলা হলো, তো আমি খুব দোলাচলতার মধ্যে ছিলাম যে আমি কি জয়েন করব না করব না। কারণ সেরকম ভেবে যখন জয়েন করলাম যে দেখা যাক কি কতটা পারি, তো দেখলাম যে নাটকটা যখন করতে করতে একটু একটু করে তার মধ্যে একটা ভালো লাগা তৈরি হলো। তাও আমি স্থির ছিলাম না যে আমি নাটকে জয়েন করবই। তারপর নাটকটা মঞ্চস্থ হওয়ার পর যখন সবাই প্রশংসা করলো এবং আমি নিজের মনের মধ্যেও একটা সন্তুষ্টি বোধ করলাম, তখন মনে হলো না, আমি তো কিছুটা হলেও নাটকটা পারি, তাহলে নাটকটা করেই দেখি। এভাবেই আমি নাটকে এলাম। ধন্যবাদ আপনাদের দুজনকেই নাটকের প্রতি এই দায়বদ্ধতার জন্য এবং এই ভালোবাসার জন্য। এবার আমার পরবর্তী অনিবার্য প্রশ্ন হলো যে নাট্যদল হিসেবে আপনারা আমরা সবুজকেই কেন বেছে নেবেন? আমি ভাবছিলাম এই প্রশ্নটার কথা। আমরা সবুজেই আমি নাটক কেন করি, এটা বলতে গেলে আমাকে একটু পেছনে যেতে হবে। হ্যাঁ, বলতে হবে আমরা সবুজের সাথে পরিচিত কিভাবে হয়, সেটাও একটা নাটকীয় ব্যাপার। আমি বিশ্বভারতীতে আমার অ্যাডমিশন হওয়ার পর আমি প্রথম লাগেজ নিয়ে একদম বিশ্বভারতীর সেকেন্ড গেটে দাঁড়িয়ে, আর আমার সাথে আরেকটি দাদা ছিল। সেই দাদার সাথে পরিচয় ছিল আমরা সবুজের ডিরেক্টর জুলফিকার জিন্না। হ্যাঁ, জিন্নারা। তো দাদা হঠাৎ করেই ওই ছেলেটির কাছে, দাদার কাছে আসে, কেমন আছিস, আর আমাকে হঠাৎ করেই বলে যে আরে তুই নাটক করিস? আমি বললাম হ্যাঁ করি। বলে বেশ ঠিক আছে, তাহলে আমাদের একটা দল আছে আমরা সবুজ, তো সেখানে চলে আসিস। আমি তো বললাম বেশ ঠিক আছে, চলে আসবো। তারপর থেকেই আমার আমরা সবুজে যাওয়া শুরু, এবং এখনো পর্যন্ত আমি আমরা সবুজেই আছি। আর আমরা সবুজের নাটক কেন করি এটা বলতে গেলে আমায় বলতে পারি যে, মানে কয়েকটা পয়েন্ট না বললে আমি হয়তো বোঝাতে পারবো না ঠিক। প্রথমত, আমরা সবুজ যে ধরনের কাজ করে সেই কাজগুলি সত্যি অন্যরকম আমার মনে হয়। যেমন এই সারা পৃথিবীতে অনেক রকম কাজ হয়। রুফ থিয়েটার বলতে পারি, স্পেস থিয়েটার বলতে পারি, অল্টারনেটিভ যত রকমের। হ্যাঁ, সেটা হয়তো স্পেস বলি, রুফ বলি, হ্যাঁ, গার্ডেন থিয়েটার বলি, যেটা আমরা মালঞ্চ করতাম। তারপরে প্রসেনিয়াম তো আছেই, ছাড়া বিভিন্ন রকমের ভার্সেটাইল। তো এই একটা দিক যেটা বিশেষ করে আমাকে আকর্ষণ করেছে, এবং আমি সত্যি কথা বলতে জানতেই পারতাম না হয়তো যে এত রকম ভাবে নাটক উপস্থাপনা হতে পারে। হ্যাঁ, অনেক রকম হয় দেখেছি, কিন্তু একটা দল এত রকম ভাবে করে, এটা সত্যি আমার কাছে অন্যরকম। দ্বিতীয় হচ্ছে উইদাউট স্ক্রিপ্ট, মানে ইম্প্রোভাইজেশনের ওপর ডিপেন্ড করে সম্পূর্ণ নাটকটা তৈরি করে নেওয়া, তুলে ফেলা এবং সেটাকে পারফরমেন্স করে দেওয়া। তো এইটাও আরেকটা দিক। 3 নম্বর হচ্ছে এটা, এই পুরো গ্রুপটা ডিপেন্ড করে কিন্তু ওই মানে কোনো স্ক্রিপ্টেড নাটক মানে এটা নয় যে আমি স্ক্রিপ্ট পড়ে নিলাম, গিয়ে মুখস্থ করে নিলাম আর পাঠ করে দিলাম, এটা নয়। এটা পুরোপুরি ডিপেন্ড করে একটা ওয়ার্কশপ প্রসেস। ওয়ার্কশপ প্রসেস বলতে কি, একটা নাটক আমি ছোট্ট উদাহরণ দিই। আমরা করছিলাম হাই ধর্ম করার সময় আমার মনে আছে যে একটা শুধু কন্টেন্ট দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের ডিরেক্টর, তো দাদা একটা শুধু কন্টেন্ট দিয়ে দেন। দাদা বলেন যে এটা কন্টেন্ট, এর ওপরে আমাদেরকে নাটক করতে হবে। কিভাবে করব, কি দাঁড়াবে নাটক আমি নিজেও জানি না, কিন্তু এটা পুরোপুরি ওয়ার্কশপ বেসড হবে। এটাকে তোলা শুরু করা হলো ধীরে 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 ধীরে। এখন এই নাটকটা আমরা করি 45 থেকে 50 মিনিটস। প্রত্যেক দিন কিন্তু নাটক চেঞ্জ হচ্ছে। নাটকটা যদি আমি এখনো বলতে পারি, এটা গ্যারেন্টি সহকারে, যারা এই নাটকটি 1 বছর আগে দেখেছেন তারা কিন্তু এখন নাটকটি দেখলে সম্পূর্ণ চেঞ্জ। কারণ প্রত্যেক দিন প্রতিনিয়ত একটা নতুন কন্টেন্ট ঢুকে যাচ্ছে, একটা নতুন জিনিস ঢুকে যাচ্ছে, যে ঘটনাগুলি ঘটছে, যেটা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বলা উচিত, সমাজের কাছে মেসেজ পৌঁছানো উচিত, সেটা পৌঁছচ্ছে।
এছাড়াও যেটা বিশেষ আমার মানে বিশেষত ভালো লাগে সেটা হচ্ছে মনস্তাত্ত্বের মানে সাইকো কর্পোরাল যে ওয়ার্কশপটা আমাদের হয়। তো আমরা সবুজের ক্ষেত্রে সত্যিই তো মানে শুধু আমরা সবুজ কেন, মানে প্রত্যেকটা নাটকের দলের ক্ষেত্রে এটা খুবই একটা এসেনশিয়াল পার্ট, যে কিভাবে আমি সাইকোলজিক্যালি ব্যাপারটাকে নাটকে প্রয়োগ করব। এটা খুব ভালো লাগে আমার, আর সত্যি আমার খুব প্রিয় একটা জিনিস, যেটা আমরা আমি দাদার সাথে অনেক কথা বলেছি। তারপরে এইগুলো নিয়ে আমরা চর্চা করতে করতে এখন রীতিমতো এটার কন্টিনিউ আমরা চর্চা করি। আর একটা দিক হচ্ছে এটা যদি নাটক থেকে একটু বেরিয়ে আসি তাহলে হচ্ছে ঘরোয়া পরিবেশ। আমাদের সবাই জানে যে আমরা সবুজ কিন্তু প্রথমে কচি কাচাদের একটা টিম ছিল, বাচ্চাদের একটা টিম ছিল। তো তারপরে অনেকদিন পর বড়রা এটাতে নাটক শুরু করেন। বড়রা নাটক শুরু করার পর ধীরে ধীরে অনেক কটা প্রোডাকশন হয়েছে। আমি এই দলে আসিনি, তার আগে বহু প্রোডাকশন হয়েছে। তো ছোটদের দলটাও কিন্তু খুব মানে ঘরোয়া, এজন্যই বললাম যে ছোটদের দলের যারা অভিভাবক তারাও কিন্তু নাটকের সাথে যুক্ত, তারাও কিছু না কিছু তাদের অ্যাক্টিভিটিস করেন আমাদের দলের সাথে যুক্ত হয়ে। শারদোৎসব হোক, যে কোনো জিনিস, দোল হোক, মোটামুটি আমরা প্রত্যেকে মিলে একটা ঘরোয়া পরিবেশের মধ্যে এই পুরোটা করি। এবার ঘরোয়া পরিবেশ আর একটা দিক থেকে বলতে গেলে আমাদের যেখানে রিহার্সালের জায়গা, রিহার্সালের দুটি জায়গা নিশ্চয়ই সবাই জানে, নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামের কথা। তো নাট্যগ্রামে তো আমাদের রিহার্সাল হয়, যেগুলো গ্র্যান্ড রিহার্সাল, অবশ্যই যেগুলো গ্র্যান্ড রিহার্সাল সেগুলো আমাদের নাট্যগ্রামে হয়। কিন্তু বাদবাকি যে রিহার্সালগুলি সেগুলি কিন্তু দাদার বাড়িতে হয়। দাদার বাড়ি, আমি বলছি দাদার বাড়ি, কিন্তু দাদার বাড়িটার নাম হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, সত্যিই ওটা আমাদের বাড়ি। দাদার নিজস্ব কিছু নেই, প্রত্যেকটা জিনিস আমাদের মানে মানে যারাই আমরা নাটক করি সবার। তো দাদার বেডরুম হোক, দাদার কিচেন হোক, হল হোক, ডাইনিং হোক, যাই হোক না কেন সবার মতো করে আমরা ব্যবহার করি ওটা। এবার যদি চা খেতে ইচ্ছে করলো কারোর, নিজে চা করে খেয়ে নিলাম, হ্যাঁ, সবাইকে খাইয়েও দিলাম। এইরকম একটা ঘরোয়া পরিবেশ। আর বেশি বললে হয়তো মানে নিজের বলা হবে যে হ্যাঁ নিজের গুণগান করছি, কিন্তু সত্যি কথা বলতে আমরা সবুজের মতো দল যেখানে নাটক করে অনেক কিছু শিখতে পেরেছি, আর এখনো সেগুলো শিখে যাচ্ছি, জেনে যাচ্ছি, আর আগামীতেও থাকবো। হ্যাঁ, এই জন্যই মানে এইটাই বিশেষ করে আমার রিজন যে আমরা সবুজেই নাটক করি। প্রাথমিকভাবে আমার ছেলে সূত্র ধরেই আমি এখানে জয়েন করেছিলাম, এটা ঠিকই। তবে আমরা সবুজে থেকে যাওয়ার কারণটা কিন্তু সেটা নয়। আমরা সবুজে যখন আমি প্রথম নাটকটা অভিনয় করলাম, অর্থাৎ নকশি কাঁথার মাঠ, এবং তারপরের নাটকটা হচ্ছে আমার শাড়ি, এভাবে নাটক করতে গিয়ে আমি দেখলাম যে আমরা সবুজ কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য নাটক করে না। এমন কিছু নাটকের বিষয় তারা নির্বাচন করে যে নাটকের মধ্যে একটা সমাজকে কিছু বলার একটা জায়গা রয়েছে। যেমন ধরুন আমার শাড়ি নাটকটাই, সেখানে কন্যা ভ্রূণের জন্ম থেকে একেবারে বৈধব্য পর্যন্ত দেখানো হয়েছে। বিভিন্ন শাড়ির রঙের মাধ্যমে একটা কাব্যিক দোতনায় প্রকাশ করা হয়েছে নারীর বিভিন্ন অবস্থান্তর, কিভাবে তাকে বড় হয়ে সমাজের সঙ্গে লড়ে যেতে হয়। বা হাই ধর্ম, যেখানে আমি গৌরী লঙ্কেশের চরিত্রটা করেছিলাম। তো হাই ধর্ম এমন একটা নাটক যেখানে খুব স্পষ্ট ভাষায়, খুব দ্ব্যর্থহীন ভাষায় দেখানো হয়েছে যে সাম্প্রতিক কালে কিভাবে ধর্ম আমাদের গ্রাস করে নিচ্ছে, কিভাবে ধর্মের সঙ্গে রাজনীতি মিশে গিয়ে মানব ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের থিম আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। শুধু নাটক না, নাটক ছাড়াও আমরা অন্য ধরনের কিছু প্রোগ্রাম করি, সেখানেও এই মানবতার কথাটাই কিন্তু বারবার তুলে ধরা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সবুজের যে প্ল্যাটফর্ম, অর্থাৎ যেখানে আমরা কাজ করি, সেখানে ছেলেরা যেমন কাজ করে প্রচুর মেয়েরাও কাজ করে। আমরা প্রত্যেক মেয়েরাই মনে করি যে আমরা সবুজের প্ল্যাটফর্ম ভীষণ সেফ অ্যান্ড সিকিউর।
সেই ডিরেক্টর থেকে আমাদের যারা অন্যান্য সহ অভিনেতা আছেন, অর্থাৎ অন্যান্য ছেলেরা আছেন, প্রত্যেকের কাছ থেকে আমরা কিন্তু সহযোগিতাও যেমন পাই, তেমনি নিজের দিক থেকে সিকিউরিটিটাও ফিল করি, সেটাও একটা বড় ব্যাপার। আর থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা সবুজে মত প্রকাশের একটা খুব ভালো স্বাধীনতা আছে। এখানে যে শুধুমাত্র জিন্নাদার অভিনীত বা জিন্নাদার লেখা নাটকই চলে তা না, আমার লেখা নাটকও কিন্তু এখান থেকে অভিনীত হয়েছে, আমার নিজেরই সেখানে অভিনয় আছে। তো এই যে মত প্রকাশের স্বাধীনতা, এটা কিন্তু আমরা সবুজে থাকার আমার একটা খুব বড় সড়ো কারণ। ধন্যবাদ আপনাদের। একজন প্রকৃত নাট্যকর্মীর কাছ থেকে একটি গ্রুপ সম্পর্কে এরকমই নিষ্ঠাবান উত্তর পেতেই তো আমরা আশাবাদী। এত বছরের একটি দল, তার কাছ থেকে তো এটাই পরম প্রাপ্তি। আমার পরবর্তী প্রশ্ন, থিয়েটার থেকে আপনাদের প্রাপ্তিগুলো কি কি? অর্থাৎ এই নাটকের সাথে জড়িয়ে আপনারা কি কি অর্জন করেছেন একটু যদি বলেন। নাটকে প্রাপ্তির কথা আর কি বলবো, পুরো থিয়েটারটাই প্রাপ্তি। থিয়েটার শুধু দেয়, হ্যাঁ আমার মনে হয় থিয়েটার কিছু কেড়ে নেয় না, একটা জীবন বাঁচাতে পারে একটা থিয়েটার। প্রাপ্তি বলতে আমার কাছে মনে হয় যেন থিয়েটারে প্রবেশটা হচ্ছে আমার শুধু প্রাপ্তি। আর প্রাপ্তি থিয়েটারের ক্ষেত্রে আমি বলবো যে এটা আমার একার কিছু প্রাপ্তি নয়, এটা যৌথ শিল্প, এটা দলগত হয়, একসাথে করতে হয়, এটা অনেক কিছু নিয়ে থিয়েটার, একটা সিঙ্গেল কিছু নিয়ে থিয়েটার নয়। যে প্রাপ্তিটা শুধু আমার হবে এটা আমি বলতে পারবো না। তবে আমার যেটা প্রাপ্তি সেটা আমার মনে হয় সেটা হচ্ছে অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা হচ্ছে আমার প্রাপ্তি। থিয়েটার থেকে একটাই প্রাপ্তি হতে পারে, সেটা হচ্ছে অভিজ্ঞতা। এছাড়া প্রাপ্তির কথা আমার মনে হয় আর কিছু নেই, শুধু পুরো থিয়েটারটাই প্রাপ্তি। দেখুন, নাটক থেকে যে আমাদের কোনো অর্থপ্রাপ্তি আছে সেরকম কিন্তু একেবারেই নয়, আর আমাদের যে বিশাল জনপ্রিয়তা আছে সেরকমও নয়। আমরা নাটকটা করি একদম একেবারেই হচ্ছে শুধুমাত্র মন থেকে ভালোবেসে, মনের সন্তুষ্টি সাধন। এইটা হচ্ছে নাটকের প্রথম প্রাপ্তি বা প্রধান প্রাপ্তি। এছাড়াও নাটকের কয়েকটা দিক আমাকে ভীষণ আকৃষ্ট করে, যে কারণে আমি নাটকটা করতে এখন এত ভালোবাসি। যখন আমি ধরুন যে চরিত্রটা করি, যেমন ধরুন হাই ধর্মের গৌরী লঙ্কেশ, কিংবা এই মুহূর্তে আমরা এখন একটা মহাভারতের উপর কাজ করছি, সেখানে আমি প্রধান চরিত্রেই আছি। তো এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো যেন ঠিক আমার সঙ্গে ওরা ওঠা বসা করে যখন আমি নাটকের রিহার্সালের মধ্যে দিয়ে যাই। আর যখন আমি মঞ্চে উঠি তখন তো আমি ভুলেই যাই আমার কর্মক্ষেত্রের সমস্যার কথা, আমার সংসারের কথা। সেই মুহূর্তে আমি শুধু সেই চরিত্রটাই, আমার কাছে তখন আর কিছুই দৃশ্যমান হয় না। এই যে একটা অদ্ভুত মনের অবস্থা, মনের ফিলিংস, এটা ভীষণ উপভোগ করি আর উপভোগ করতে চাইও। এটা একটা নাটকের খুব বড় প্রাপ্তি। আর নাটক কিছু কিছু ক্ষেত্রে আমাকে একটু পরিবর্তনও করেছে। ওই যে বললাম, আমি তো ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সঙ্গে খুব একটা মিশতে পারতাম না, কিন্তু নাটক সেই জায়গাটা অনেকখানি আমার কাটিয়ে দিয়েছে। এখন আমি যেমন অন্যকে বুঝতে পারি, অন্যের সমস্যাকেও বুঝতে পারি, তেমনি নিজের সমস্যাকেও অন্য জায়গায় প্রকাশ করতে পারি। এই যে সংঘবদ্ধতা নাটকের মধ্যে দিয়ে, এই যে একটা সহমর্মী বোধ গড়ে ওঠা, এটা আমার নিজের মধ্যে একটা নাটক থেকে পাওয়ার বড় জিনিস। খুবই ভালো লাগলো আপনাদের কথা শুনে। প্রাপ্তি সম্পর্কে তো শুনলাম, এবার যদি থিয়েটার থেকে আপনাদের অপ্রাপ্তিগুলো কী কী, অর্থাৎ যদি কিছু থাকে অপ্রাপ্তি হিসেবে, সে সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। থিয়েটারে অপ্রাপ্তির জায়গা বলতে পারে, আমি যে আগে বললাম যে থিয়েটার মানেই কিন্তু প্রাপ্তি, শুধু দেয়, কিছু কেড়ে নেয় না। তবে অপ্রাপ্তির জায়গা হয়তো অনেকেরই থাকে। তো আপনারা কোন অপ্রাপ্তি কিভাবে বলছেন এই অপ্রাপ্তি? আমার নাটক থেকে অপ্রাপ্তি, বা আমরা সবুজ থেকে অপ্রাপ্তি, বা আমার
নিজের অপ্রাপ্তি তো আমি বলতে পারছি না, তবে এইটা বলবো যে যেটা সবার একটা আপত্তির দিক বা অথবা মানে থিয়েটারে অপ্রাপ্তির দিক, সেটা হয় কি করে মানে নাটক থেকে অর্জন করা বা উপার্জন করা, হ্যাঁ, ইনকাম করা। তো সেখানে আমরা তো এখন অনেকেই বলছি, যেমন বিকল্প ধারার থিয়েটার, দু রকম আমি দুটো পয়েন্ট বলবো। বিকল্প ধারার থিয়েটার মানে এটা নয় যে আমি শুধু বিকল্প ধারার নাটক করে যাব, শুধু নাটকটা নয়, তার সাথে সাথে বিকল্প ধারার উপার্জনের যে দিক সেটাকেও ভাবতে হবে। তো আমরা সবুজ এই বিকল্প ধারার যেমন থিয়েটার করে, সেরকম বিকল্প ধারার উপার্জনের দিকও তৈরি করেছে, সেটা আমি বলতে পারবো। তো কি করে বলবো যে আমরা সবুজ থেকে আমার কোনো অপ্রাপ্তি, কারণ দুটোই আছে। বিকল্প ধারার যেমন নাটক করছি, তেমনি বিকল্প ধারার আমরা উপার্জনের একটা জায়গা তৈরি করেছি, ওই প্ল্যাটফর্মটি তৈরি করেছে, যেটি বিকল্প অল্টারনেটিভ ইনকাম সোর্স, যে সোর্স থেকে একটা নাট্যকর্মী কিভাবে তার জীবন চালাতে পারবে, তার একটা উপার্জনের দিক হবে এবং তার সাথে সাথে সে নাটকটি করতে পারবে। তো যদি আমি ধরি যে অপ্রাপ্তি আছে, তাহলে আছে, কিন্তু আমার মনে হয় অপ্রাপ্তির দিক নেই। যদি কেউ মানে এখন তো অল্টারনেটিভ থিয়েটারের সবাই কথা বলেন, তো সবাই বলিও আমরা, শুধু বলেন নয়, বলিও আমরা, নিজেও সবাই বলি। তো সেখান থেকে অপ্রাপ্তির দিক থাকা উচিত এরকম আমার বলে মনে হয় না, কারণ সবাইকে ভাবা উচিত যে কিভাবে আমরা ওই অপ্রাপ্তির দিকটাকে ওভারকাম করে এগিয়ে যেতে পারবো আর থিয়েটারটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, যেটাকে মানে বলবো যে থিয়েটার সমৃদ্ধ হচ্ছে, এইটা আমরা বলতে পারবো। এইটাই। ব্যক্তিগতভাবে নাটক থেকে আমার অপ্রাপ্তি সেরকম আমি কিছু বলতে পারবো না, কারণ নাটকে তো আমি কোনো আশা করে কিছু আসিনি। তবে আমার নাটক করতে গিয়ে কিছু মনে হয়েছে, বিশেষ করে আমরা যারা এই সমস্ত ছোট দলগুলোতে কাজ করি, তারা বেশ কিছু সমস্যায় ভোগ করি। যেমন ধরুন, অর্থ সাহায্য পাই না, যার ফলে কখনোই আমরা খুব বড় বড় থিয়েটার হলগুলো কিন্তু আমরা ভাড়া করতে পারি না। আমাদের অনেক নাটক আছে যে নাটকগুলো আমরা একবারের বেশি কিন্তু মঞ্চস্থই করতে পারিনি। যেমন কিছুদিন আগে আমরা সবুজের দলে তৈরি হয়েছিল ড্রোসোফিলা, অত্যন্ত সময় উপযোগী একটা নাটক, যে নাটকটা কলকাতায় একবার হওয়ার পরে কিন্তু আর আমরা সেটাকে এখনো পর্যন্ত মঞ্চস্থ করতে পারি। এটা একটা বড় সমস্যা। দ্বিতীয়ত, কলকাতার নাটকগুলোর ক্ষেত্রে দেখেছি তারা যত প্রপস, ড্রেস, নানান ধরনের আরো বেশি গর্জাস করার জন্য যত কিছু ইউজ করে, আমাদের তো সেসব কিছু থাকে না, যার ফলে নাটককে আমরা যে কখনো অর্থের বিনিময়ে শো করব সেরকম মানসিকতাও আমাদের থাকে না। এটা একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় নাটকের দলটাকে চালানোর জন্য, পরবর্তী নাটক মঞ্চস্থ করার জন্য। এগুলো এক ধরনের সমস্যা। তৃতীয়ত, মনে হয় যে একটা পরিবারে কোনো শিশুকে নাচ বা গান শিখতে যেমন পাঠানো হয়, নাটক শিখতে কিন্তু সেভাবে পাঠানো হয় না। খুব কম জনই সেটাতে আসেন, নাটকের দর্শক সংখ্যাও সেজন্য কম হয়ে যায়। এবার ছোটরা যদি না আসে, তারাই তো বড় হয়ে আরো নাটকের কাজ করবে, সেই জায়গাটা কিন্তু কম হয়ে যাচ্ছে। আমরা সবুজেরই যেটা কচিকাচার দল, সেখানে এখন সদস্য সংখ্যা দেখে এই ধারণাটা আমার মনের মধ্যে কিন্তু এসেছে। আর তাছাড়া কি বলুন তো, যে এই নাটকের মধ্যে দিয়ে একটা যে ফিলিংস গড়ে ওঠে সকলের মনের মধ্যে, সেই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে। নাটকের দর্শক সংখ্যা অনেক কমে আসছে বা কমে যাচ্ছে। দেখুন, সিনেমাতেও তো অভিনয়, কিন্তু সিনেমার একটা বিশাল দর্শক আছে, সিনেমার অভিনেতাদের একটা ফ্যান ফলোয়িং আছে, কিন্তু আমরা যখন নাটক করি সেখানে ওটা কি এমন ব্যাপার, ওটাকে আর দেখতে যাওয়ার কি আছে। এই যে মনোভাবটা, নাটকের প্রতি যে মানুষের মনোভাবটা, এই মনোভাবটা আমার কাছে মনে হয় একটা বড় ধরনের বেদনার কারণ হয়ে থাকে। যদি নাটকের দর্শক সংখ্যা আরো বাড়ে, তো সেটা অনেক ভালো হয়। ধন্যবাদ আপনাদের সুচিন্তিত মতামতের জন্য। আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন, আগামী প্রজন্ম যারা থিয়েটারে আসতে চায়, থিয়েটার নিয়ে কাজ করতে চায়, তাদের প্রতি আপনাদের বার্তা কী থাকবে?
এই প্রশ্নটার উত্তর দিতে গেলে সেই আমাকে ওই প্রথম প্রশ্নে ফিরে যেতে হবে। বলতে পারি যে ওই জীবনটাই তো একটা সার্কেল, তো ওই সার্কেলের মতোই হচ্ছে। শেষ প্রশ্ন যদি আছে তো শেষ প্রশ্ন সেই প্রথম শুরুতেই হবে যে যারা আমাদের পরবর্তীতে নাটক করতে আসবেন, থিয়েটার করতে আসবেন, তাদের কাছে একটাই কথা যে তারা কিন্তু নাটকটা শুরু করবে তাদের ভালো লাগা থেকে, আর সেটাই হওয়া উচিত। তারপরে কিন্তু কিভাবে নাটকটা নিয়ে এগিয়ে যাবেন, কিভাবে নাটকটা তার কমিটমেন্টের জায়গায় তৈরি হবে, দায়বদ্ধতার জায়গা থেকে নাটকটা করবেন, এটা কিন্তু ডিপেন্ড করছে ওনাদের ওপর। এটাও বলবো যে যারা নাটক করবেন বা যারা থিয়েটার করবেন, তারা থিয়েটারের কিভাবে ভালো হবে, থিয়েটারটা কিভাবে এগিয়ে যাবে, পরবর্তীতে থিয়েটারটিকে কিভাবে আমরা মডিফাই করতে 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 এগিয়ে নিয়ে যাব, সেইটার কিন্তু ভাবনা থেকেই থিয়েটারটা করবেন, এটা আমার মনে হয়। তবে এটা বলবো যে যারা থিয়েটার করতে আসবে তারা কিন্তু এত ভাবনা চিন্তা করে থিয়েটার করতে আসবে না। তারা থিয়েটার করতে আসার পর কিন্তু এই ভাবনা চিন্তা করবে যে কোথায় কতটা কমিটমেন্ট থাকবে তাদের, কতটা প্রফেশনালি ব্যাপারটা নেবেন, কিভাবে থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যাবেন, সম্পূর্ণটাই ডিপেন্ড করছে তাদের আসার পরে। যতদিন না তারা আসছেন ততদিন এটা বলা খুব চাপের বিষয়। আর একটা কথা বলবো যে যারা থিয়েটারে আমাদের পরবর্তীতে আসবে, মানে আমরা তো একদমই ইয়াং জেনারেশন, এবার আমাদের পরেই যারা একদম মানে লাগোয়াভাবে আছেন তারা তো অবশ্যই আমাদের সাথেই মিশে যাবেন হয়তো কোথাও না কোথাও, কিন্তু তারপরে যারা আসছেন তাদের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস হবে, সেটা আমার মনে হয় যে সেটা হচ্ছে আমাদের থেকে কিন্তু তাদের ভাবনা চিন্তা অনেকটা এগিয়ে, আমার মনে হয় সেটা অবশ্যই সেটা থাকাও উচিত। কারণ প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ ভাবনা চিন্তা এগোতে থাকছে। আমাদের বাবারা যতটা এগিয়েছেন তার চেয়ে হয়তো ভাবনা চিন্তায় কিছুটা হলেও আমরা এগিয়ে, তো আমাদের পরেও যারা আসবে তারাও এগিয়ে থাকবে, তাদের জন্য শুভেচ্ছা রইল। আর অবশ্যই তারা থিয়েটারটা যেন এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আমরা হয়তো ভাববো যে আমরা নিজেদেরকে কিভাবে আপডেট করব, সেই জায়গাতে যেন থিয়েটারটি যায়। তো এইটা বলেই আজকে এই প্রশ্নটা আমি শেষ করব। নমস্কার। আজকের যে নবীন তরুণ প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু ভীষণ একা, আর একা বলেই তারা ভীষণ ভাবে মুঠোফোনের ইন্টারনেটে ভীষণভাবে আসক্ত। আর এই আসক্তি ক্রমশই তাদেরকে কিন্তু অন্ধকার আর হতাশার দিকে ঠেলে দিচ্ছে, যেটা তারা নিজেও বুঝতে পারছে না। অনেক ফুল ভালোভাবে প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যাচ্ছে। তো আমি এই সমস্ত শিশু, কিশোর, নবীন তরুণ এদের সকলকেই বলবো যে তোমরাই হচ্ছে আগামীর কণ্ঠ। তোমাদের এই কণ্ঠকে বিভিন্নভাবে প্রকাশ করো। সেই প্রকাশের একটা সংঘবদ্ধ মাধ্যম হলো কিন্তু নাটক। যদি পরিবার থেকে নাচ, গান ইত্যাদির সঙ্গে সঙ্গে নাটকটার সঙ্গেও একটু করে যুক্ত করা যায়, আমার মনে হয় এই সমস্ত বাচ্চাদের বা তরুণদের একাকিত্ব অনেকখানি কাটে। কারণ নাটক মানেই তো অনেকের সঙ্গে কাজ, তখন তাদের মধ্যে একটা টিম স্পিরিট গড়ে উঠবে, তাদের মধ্যে গড়ে উঠবে সহমর্মিতা, তাদের মধ্যে দায়িত্বশীলতা গড়ে উঠবে। এই বোধগুলো যখনই মানুষের মধ্যে গড়ে উঠবে তখন কিন্তু সেই মানুষের যে দরকারি যে গুণাবলী সেটাও কিন্তু তার মধ্যে বিকশিত হবে। তাই নতুন প্রজন্মকে একটাই কথা বলবো যে তোমরা এসো, তোমরা নাটক দেখো, নাটক উপভোগ করো, আর যদি ইচ্ছে হয় তাহলে নাট্যকর্মী হিসাবে কোনো না কোনো দলে যোগ দাও। যে কোনো দলে যে কোনোভাবে নিজেকে বিকশিত করার জন্যই তোমরা নাটক করো। যেটা ইচ্ছে হয়, যে ধরনের বিষয় চাও সেই বিষয় নিয়েই করো। দেখো সকলে মিলে বেঁচে থাকার কি অদ্ভুত আনন্দ এই নাটকেই তোমরা পাবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নাটকের সঙ্গে থাকবেন। আপনারা এতক্ষণ শুনলেন দুজন মেঘে ঢাকা তারার কথা, সঙ্গে আমি ওয়েক আপ নাট্য দলের পক্ষে মুন্না ঝা। প্রতি শনিবার নজর রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। এতক্ষণ যারা ছিলেন তাদের প্রত্যেককে নাট্য শুভেচ্ছা, নাট্য ভালোবাসা। পরের শনিবার আবার দেখা হচ্ছে নতুন কোনো মেঘে ঢাকা তারাদের নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হাসি মুখে থাকুন।
জয়তু থিয়েটার। ধন্যবাদ।